বিএনপি মানেই তো দুর্নীতিবাজ আর জামাত মানেই তো রাজাকার। ভারতে মোদী সরকারের গদি মিডিয়া আছে যাদের কাজ জাতিগত এবং ধর্মীয় প্রাইড ও ভয় তৈরি করা। बीजेपी के टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता देंगे। ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, 1990-এর স্বৈরাচার পতন থেকে শুরু করে 2024-এর জুলাই বিপ্লব, সবকিছুতেই আছে প্রপাগান্ডার ছাপ। আসসালামু আলাইকুম। মগজ ধোলাই বা ব্রেইন ওয়াশ এই শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আমরা দৈনন্দিন জীবনে প্রায় একটা কথা শুনে থাকি, অমুক ওর মাথা খেয়েছে, তমুক তার মাথা খেয়েছে। এই মাথা খাওয়া শব্দটাই রাজনীতির মাঠে সবচেয়ে বড় একটা মাস্টার স্ট্রোক, যাকে বলা হয় প্রপাগান্ডা। এই প্রপাগান্ডা শব্দটা হয়তো অনেকের কাছেই নতুন মনে হতে পারে। সহজ করে যদি বলি তাহলে প্রপাগান্ডা মানে হলো গুজবকে কাজে লাগিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করা। অর্থাৎ প্রপাগান্ডা হলো এমন একটা স্ট্র্যাটেজি যেটা কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের স্বার্থ পূরণের উদ্দেশ্যে এবং তাদের পক্ষে মতামত তৈরির জন্য এক অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে। বলতে পারেন এই প্রপাগান্ডা জিনিসটা অনেকটাই অস্ত্র ছাড়া যুদ্ধ জয় করার হাতিয়ার। আর এই প্রপাগান্ডার কনসেপ্ট এসেছিল কার হাত ধরে জানেন? হিটলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যাডলফ হিটলারের হাত ধরেই উত্থান হয় এই প্রপাগান্ডার। সময়টা ছিল 1929। সে সময় জার্মানির শাসক ছিল ভেইমার রিপাবলিক দল। শেয়ার বাজারের ধসের কারণে জার্মানিতে দেখা দেয় ভয়াবহ অর্থনৈতিক মন্দা, আর সেই সাথে বাড়তে থাকে বেকারত্ব, দারিদ্র ও বিশৃঙ্খলা। ঠিক সেই সময় আবির্ভাব ঘটে নাৎসি পার্টির, দ্য গ্রেট পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট অ্যাডলফ হিটলারের। হিটলারকে কেন গ্রেট বলছি তার কারণটা একটু পরেই বুঝতে পারবেন। হিটলারের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জাস্ট একদিন আগে তার পার্টি থেকে বিশাল এক পোস্টার লাগিয়ে পুরো জার্মানি জুড়ে প্রচার করা হয়, হি অ্যালোন ক্যান সেভ জার্মানি। এই একটা লাইনই পাল্টে দেয় সব। ভেইমার রিপাবলিকের চরম ব্যর্থতার কারণে সহজেই হিটলারকে সবাই নিজেদের রক্ষাকর্তা ভাবতে শুরু করে। আর এইদিকে হিটলারের সঙ্গী ছিল আধুনিক প্রপাগান্ডার জনক হিসেবে খ্যাত জোসেফ গোয়েবলস। তিনি বুঝতে পারেন লাঠি, বন্দুক বা কামান ছাড়াই রাজনীতির এই যুদ্ধ জয় করা সম্ভব, কেবল যদি দেশের নাগরিকদের নিজেদের পক্ষে আনা যায়। প্ল্যান মতো গোয়েবলস দেশের সব ধরনের মিডিয়া ব্যবহার করে হিটলারের প্রচার শুরু করে দেয়। উদ্দেশ্য নাৎসি পার্টি ও হিটলারের পক্ষে একটা ন্যারেটিভ জনগণের মাথায় ঢুকিয়ে দেওয়া, যাতে জনগণ বিশ্বাস করতে শুরু করে একমাত্র হিটলারই পারে তাদের দেশ ও জাতিকে রক্ষা করতে। ফলাফল, জার্মানির রাজনৈতিক ক্ষমতায় চলে আসে হিটলারের নাৎসি পার্টি। জাস্ট একটা লাইন, হি অ্যালোন ক্যান সেভ জার্মানি, এন্ড বুম। আর এটাই হলো রাজনীতির মাঠে মানুষের ব্রেইন নিয়ে খেলার সাইকোলজিক্যাল ট্রিক, যাকে আমরা বলছি প্রপাগান্ডা। চলুন এবার ফিরে আসি বাংলাদেশের রাজনীতিতে। একটু লক্ষ্য করলেই বাংলাদেশের রাজনীতিতেও আপনি হিটলারের প্যাটার্ন দেখতে পাবেন। নির্বাচন থেকে শুরু করে রাজনৈতিক নেতা, মিডিয়া কভারেজ, রাজনৈতিক দলের কর্মকাণ্ড, সবকিছুতেই রয়েছে প্রপাগান্ডার এক শক্তিশালী প্রভাব। বাংলাদেশের ইতিহাসে একদম শুরু থেকেই রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে খুব সূক্ষ্মভাবে ব্যবহার হয়েছে প্রপাগান্ডা। 1947-এর দেশভাগ থেকে শুরু করে 1971-এর মুক্তিযুদ্ধ, 1990-এর স্বৈরাচার পতন থেকে শুরু করে 2024-এর জুলাই বিপ্লব, সবকিছুতেই আছে প্রপাগান্ডার ছাপ। জুলাই বিপ্লবকে প্রপাগান্ডা বলায় হয়তো অনেকে একটু ভরকে যেতে পারেন, কিন্তু একটু ডিপলি চিন্তা করুন তো, এটা কি শুধুই বৈষম্য বিরোধী আন্দোলন ছিল? এর পেছনে কি কোনোই রাজনৈতিক স্বার্থ ছিল না? আজকের ভিডিওতে এসব নিয়ে আলোচনা করব এবং খুঁজে দেখার চেষ্টা করব কিভাবে বাংলাদেশের রাজনীতিতে এই প্রপাগান্ডা জিনিসটা কাজ করে। তাহলে চলুন শুরু করা যাক। একেবারে 1947-এর দেশভাগ থেকেই শুরু করি। 1947 সালে ভারত ও পাকিস্তান নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সে সময়ের ন্যারেটিভ ছিল হিন্দু ও মুসলিমদের জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠন। সে সময় এই জাতিবিভেদ তৈরি করেই দেশভাগের পক্ষে জনগণকে এক করা হয়েছিল। এই একই প্যাটার্ন আপনি 1971 সালের মুক্তিযুদ্ধেও দেখতে পাবেন। অর্থনৈতিক, সামাজিক কিংবা সাংস্কৃতিক সব দিক থেকেই অবহেলিত ছিল পূর্ব পাকিস্তান, আর শাসক থেকে শোষকে পরিণত হয়েছিল পশ্চিম পাকিস্তান। মুক্তিযুদ্ধের গোড়াপত্তন কিন্তু নিরঙ্কুশ জয় অর্জন করা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিবাদে রাজনৈতিক আন্দোলন দিয়েই শুরু হয়। পরবর্তীতে আওয়ামী লীগ দেশের জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসে, যেখানে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এই আন্দোলন বাঙালির মুক্তির আন্দোলন, এই সংগ্রাম বাঙালির মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আবার 1990-এর স্বৈরশাসন বিরোধী আন্দোলনের দিকে তাকালেও আপনি একই প্যাটার্ন দেখতে পাবেন। স্বৈরাচার পতন আন্দোলনে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া এক হয়ে যান। ন্যারেটিভ সেট করা হয় গণতন্ত্র পুনরুদ্ধার, আর নিজের অধিকার পাবে এটা ভেবেই সারা দেশের জনগণও এই আন্দোলনে পূর্ণ সমর্থন জানায়। 47, 71 কিংবা 90 প্রতিটা আন্দোলনেরই উদ্দেশ্য ছিল দেশ ও জাতির কল্যাণ সাধন। কিন্তু এই আন্দোলনগুলোতেও দৃশ্যমান প্রতিরোধগুলো থেকেও বেশি শক্তিশালী প্রভাবক ছিল রাজনৈতিক প্রপাগান্ডা। এতক্ষণে নিশ্চয়ই উপলব্ধি
করতে পেরেছেন আলাদা মুসলিম রাষ্ট্র, মুক্তির সংগ্রাম কিংবা গণতন্ত্র, এই সব শব্দগুলোই মানুষকে ইমোশনালি ট্রিগার করেছে। এগুলোই ছিল এসব আন্দোলনের প্রোপাগান্ডা। দেশের রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক চিত্রটাও কিন্তু খুব একটা ভিন্ন নয়। যেমনটা দার্শনিক প্লেটো বলেছিলেন, যে গল্প বলতে পারে সেই শাসন করে। বিগত 15 বছর ধরে আমরা উন্নয়ন নামের জুজুর গল্প শুনে এসেছি। জুজু আসছে, জুজু আসছে, ঠিক তেমনি উন্নয়ন আসছে, উন্নয়ন আসছে। কিন্তু আসলেই কি উন্নয়ন যতটা আসার কথা ছিল ততটা এসেছে? দীর্ঘ 15 বছরে আওয়ামী লীগ একটা কমন ন্যারেটিভ দাঁড় করিয়েছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন, শেখ হাসিনার উন্নয়ন, মুক্তিযুদ্ধের পক্ষের দল ইত্যাদি ইত্যাদি। আর একটা কমন ন্যারেটিভ ছিল সব দোষ বিরোধী দলের। মুরগির উপর বোমা মেরেছে, ওইটাও বিএনপি বা জামাত শিবির। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। এই ধরনের ন্যারেটিভ এত বেশি প্রচার করা হয়েছিল যে বেশিরভাগ জনগণ অন্য কোনো দলকে নিয়ে চিন্তা করার সুযোগই পায়নি, বরং চিন্তা করার সুযোগ দেয়াই হয়নি। আওয়ামী লীগের মতোই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও একই গল্প শুনিয়ে যাচ্ছে, সংস্কার সংস্কার সংস্কার। বাস্তবে যে কতটা সংস্কার হয়েছে বা হচ্ছে তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। আর জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি, জামাত শিবির কিংবা এনসিপি সবাই কিন্তু নিজেদের স্বার্থ হাসিলে ঠিকই একের পর এক প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বিএনপি একটা ন্যারেটিভ তৈরি করেছে, গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, দেশের জনগণ প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি, আর দেশে গণতন্ত্র কায়েমের একমাত্র অপশন হলো জাতীয় নির্বাচন। তবে দ্রুত জাতীয় নির্বাচন চাই। এইদিকে আবার জামাত শিবির ফোকাস করেছে ধর্মীয় অনুভূতিকে। তারা ন্যারেটিভ তৈরি করেছে দেশে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করা একান্তই জরুরি, আর সেটা কেবল সম্ভব জামাতকে ক্ষমতায় আনার মাধ্যমে। জামাতের মূল উদ্দেশ্য ইসলামিক শাসন প্রতিষ্ঠা, রাজনীতি তাদের কাছে মুখ্য নয়। অন্যদিকে এনসিপির আসল পুঁজি হলো জুলাই বিপ্লব ও স্বৈরাচার হাসিনা সরকারের পতন। কিন্তু সমস্যা হলো জুলাইকে পুঁজি করতে গিয়ে বারবার 1971-এর স্বাধীনতা সংগ্রামকে ছোট করা হয়েছে। তাদের প্রোপাগান্ডা একদম সিম্পল, যত বেশি 71-এর বদলে জুলাই বিপ্লবকে গ্লোরিফাই করা হবে ততই জেনজি নাচতে থাকবে আর ভোট বাড়বে এনসিপি। সিম্পল সাইকোলজিক্যাল ট্রিক, রাইট? এখন প্রশ্ন হলো, আমরা কেন রাজনৈতিক নেতাদের এই ছলচাতুরির ফাঁদে পা দেই? তাদের এই প্রোপাগান্ডাগুলো কেনই বা সফল হচ্ছে? চলুন তাহলে এই বিষয়টা নিয়ে একটু অ্যানালাইসিস করা যাক। আওয়ামী লীগ যে দীর্ঘ 15 বছর টিকে ছিল, এই দীর্ঘ শাসন আমলে তাদের প্যাটার্নটা আসলে কি ছিল? প্রথমত, আমাদের ভয়কে হাতিয়ার বানিয়ে আমাদের ব্রেন ওয়াশ করে গেছে আওয়ামী লীগ। যদি জিজ্ঞেস করা হতো আওয়ামী লীগের বিকল্প কে, বিএনপি বা জামাত? বিএনপি তো দুর্নীতিবাজ আর জামাত মানেই তো রাজাকার। এইভাবে আওয়ামী লীগ আপনাকে বিকল্প কিছু ভাবার সুযোগই দেয়নি। আওয়ামী লীগের আরেকটি স্ট্র্যাটেজি ছিল নিজেদের প্রাইড বাড়ানো। আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাই দেশের জন্য পারফেক্ট শুধুই আওয়ামী লীগ, অন্য কোনো দল নয়। তারপর আওয়ামী লীগের আরো একটি স্পেশাল হাতিয়ার ছিল ভিকটিম কার্ড বা স্বজন হারানোর বেদনা। এক 75-কে পুঁজি করে সাধারণ মানুষের আবেগকে সহজেই কাজে লাগিয়ে গেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে একটা জায়গায়, বারবার একই কথা প্রচার করা, ফলশ্রুতিতে অনেক মিথ্যা ও সত্যে রূপান্তরিত হয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই প্রোপাগান্ডা জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই প্রোপাগান্ডা বাংলাদেশের রাজনীতিকে কতটা ভয়ানকভাবে প্রভাবিত করে আসছে। এখন আপনার মাথায় হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই প্রোপাগান্ডাটা তাহলে ছড়ায় কিভাবে? প্রোপাগান্ডার তো আর হাত পা নেই। তাহলে চলুন প্রথম একটা মজার উদাহরণ দেই। অবশ্য প্রতিবেশী বন্ধু দেশ ভারতকে না টানলে যেন ঠিক জমছে না। ভারতে মোদী সরকারের একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে, অনেকে গদি মিডিয়াও বলে, যাদের কাজ হচ্ছে জাতিগত প্রাইড ও ভয় তৈরি করা। তারা প্রচার করে হিন্দু ধর্ম সবার সেরা, মুসলিমদের জন্যই হিন্দুরা বিপদে আছে, একমাত্র মোদী সরকারই পারে হিন্দুদের রক্ষা করতে, ইত্যাদি ইত্যাদি। এই একই ন্যারেটিভ তারা সব ধরনের মিডিয়াতে প্রচার করে। এটার ইম্প্যাক্ট এত পাওয়ারফুল যে মোদীর অন্ধভক্ত এক হিন্দু নারী একবার স্টেটমেন্ট দিয়েছিল, বিজেপি যদি একটি কুকুরকেও নেতার জন্য দাঁড় করায়, সে সেই কুকুরকেই ভোট দেবে। टिकट पर तो कुत्ता भी खड़ा हो जाए हम जिता दें। ये सच है, अगर कुत्ता भी आएगा उसको भी जिताएंगे। ये तो फिर अंधविश्वास नहीं, भक्त हैं, अंधविश्वास नहीं है, हम भक्त हैं। ঠিক এইটাই গদি মিডিয়ার প্রোপাগান্ডা। এই উদাহরণটাই আপনাকে বোঝাতে এনাফ যে প্রোপাগান্ডায় মূল হিরো আইটেম হলো মিডিয়া। মিডিয়া মূলত রাজনৈতিক দলগুলোর প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করে। একদম রুট লেভেলের মিডিয়া হলো ইতিহাস রিলেটেড বই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস, সবটাই কোনো না কোনো ভাবে বিকৃত। আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবকে জাতির পিতা এবং বঙ্গবন্ধু উপাধি দিয়ে স্মরণ করা হতো, কিন্তু তৎকালীন সময়ে ডাকসু থেকে দেয়া এই উপাধি কিছুকাল পরেই যে ডাকসু নিজেই বাতিল করে দিয়েছিল, সেই ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না। আবার 1971 সালে শেখ মুজিবের অবদানের কথা হয়তো আপনি রিসেন্ট ইতিহাসের বইগুলোতে পাবেন না, কিন্তু তার বিভিন্ন অপকর্ম ঠিকই পাবেন। এখন আপনি ইতিহাসের বইয়ে খুঁজে পাবেন জিয়াউর রহমানের বীরত্ব কিংবা জুলাই বিপ্লবের দিনগুলির কথা। আবার হয়তো কোনো একদিন ইতিহাস বইয়ের পাতা থেকে হারিয়ে যাবে জিয়াউর রহমান বা জুলাই বিপ্লব। ক্ষমতার রদবদলের সাথে সাথে
এভাবেই ইতিহাস বদলায়। শেখ মুজিবের যেমন এদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান আছে, তেমনি তার নানা অপকর্মও আছে। আওয়ামী লীগের যেমন কুকর্ম আছে, আবার কিছু ভালো কাজও আছে। বিএনপির ট্যাগ যেমন দুর্নীতিবাজ, আবার বিএনপিতে দক্ষ নেতাও আছে। জুলাইয়ের যেমন অবদান আছে, আবার জুলাই পরবর্তী দেশে মবের মাধ্যমে যে ক্ষতি হয়েছে তাও অস্বীকার করার উপায় নেই, বিশেষ করে সমন্বয়কদের চাঁদাবাজি। ইতিহাস সঠিক জানতে হলে সবটা রাখতে হবে। ইতিহাস হবে ফেয়ার, যেখানে ভালোটাও থাকবে আবার খারাপটাও থাকবে। হয়তো প্রশ্ন করবেন, এখন তো আওয়ামী লীগ নেই, তাহলে আমরা কি এখনো সঠিক ইতিহাস জানি? উত্তর হলো না, কারণ ইতিহাসই সবচেয়ে বড় প্রপাগান্ডা। যার যখন ইচ্ছা ইতিহাসকে নিজের পক্ষে তৈরি করে নেয়, ওইটাই নিখাদ ইতিহাস, বাকি সব মরিচিকা। শুধু পাঠ্য বইয়ের ইতিহাস না, আপনি টিভি খুললে কমলা লেবুর বাম্পার ফলন দেখতে পাবেন। নেতা যে ত্রাণের তেল চুরি করে খাটের নিচে রেখেছিল সেটা আপনি দেখতে পাবেন না। সংবাদপত্রে আপনি সরকার পক্ষের কোনো সমালোচনা পাবেন না। আর আওয়ামী লীগের সময় তো ছিলই না, ছিল শুধু আজকে পদ্মা সেতুর অমুক পিলার বসেছে, কালকে তমুক উন্নয়ন কাজের উদ্বোধন হবে, এগুলোই। বর্তমান যুগে এসে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে আপনি একই প্যাটার্ন দেখতে পাবেন, কিন্তু এখানে প্রপাগান্ডাটা একটু ডিফারেন্ট। সোশ্যাল মিডিয়াতে অনেকটা অ্যালগরিদম বেসড প্রপাগান্ডা চলে, অর্থাৎ ব্যবহারকারীর ব্রাউজিং, লাইক, কমেন্ট কিংবা ফলো করার অ্যালগরিদম বুঝে কন্টেন্ট সেট করা হয়। রিসেন্টলি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও চলছে তোলপাড়, যেন বাংলাদেশে বেগম খালেদা জিয়া না থাকলে বাংলাদেশ আর থাকবে না। তিনি একমাত্র দেশপ্রেমিক যে দেশ ছেড়ে যাননি, এটাও একটা প্রপাগান্ডা। এই যে বেগম খালেদা জিয়াকে সত্যিকারের দেশপ্রেমিক বলে ইমেজ রিব্র্যান্ডিং করা হচ্ছে, এটাও প্রপাগান্ডার অংশ। বর্তমানে পরিস্থিতি লক্ষ্য করলে আপনি প্রতিদিন প্রপাগান্ডা দেখতে পারবেন। আওয়ামী সরকারের উন্নয়ন থেকে ইউনিশ সরকারের সংস্কার, সবটাই গণতন্ত্রের মূলে ঝুলানো। আমরা আজকের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রপাগান্ডা কিভাবে কাজ করে আর এর প্রভাবই বা কতটুকু তা নিশ্চয়ই বুঝে গেছেন। এইবার বলি কিভাবে বুঝবেন এটা প্রপাগান্ডা। আর প্রপাগান্ডা মানেই কি খারাপ? না, প্রপাগান্ডা মানেই খারাপ না, এটা একটা রাজনৈতিক কৌশল। নিজ দলের ইমেজ বিল্ডিং আর বিরোধী দলের ইমেজ নষ্ট করে নিজের জায়গা তৈরি করার স্ট্র্যাটেজি হলো প্রপাগান্ডা। কিন্তু প্রপাগান্ডা চিনতে না পারলে আপনি ন্যায়, অন্যায়, সঠিক, ব্যাঠিক, খারাপ, ভালোর মধ্যে পার্থক্য ধরতে পারবেন না। রাজনৈতিক দলগুলো নানান ধরনের ইনফরমেশন দিয়ে আমাদের আবেগ ও মস্তিষ্ক নিয়ে খেলে। তাই কোনো ইনফরমেশন পেলেই চটজলদি বিশ্বাস না করে চোখ কান খোলা রাখতে হবে, সোর্স খুঁজতে হবে। আরেকটা বিষয় হলো বাপ দাদার দল এই ভেবে দলকানা হওয়া যাবে না, বরং দেশের জন্য, জনগণের জন্য, আপনার অধিকারের জন্য যে নেতা বা দল নিষ্ঠার সাথে কাজ করবে তাকেই নির্বাচন করুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, রাজনৈতিক নেতা, সততা ও নিষ্ঠা এক জায়গায় খোঁজা আর খড়ের গাদায় সূচ খোঁজা একই কথা, কারণ রাজনীতি নিজেই একটা ফাঁদ, মাস্টারমাইন্ড অফ প্রপাগান্ডা। আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। শীঘ্রই আবার কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।